আচ্ছা, যেটা বলছিলাম, পরিপ্রেক্ষিতে সবসময় সবাই একই রকম আঁকছি, আমি জাস্ট একটা ধারণা দিচ্ছি এরকম কতগুলা জিনিস আঁকতে পারবো, ঠিক আছে? কিন্তু আমাদের ট্রেন আঁকতে পারবো, ট্রেনের লাইন আঁকতে পারবো, এমনি শুধু রাস্তাও আঁকতে পারবো। পরিপ্রেক্ষিত এমনকি আমরা শুধু একটা ইটও আঁকতে পারবো, কিন্তু সেটাকে আমাদের পরিপ্রেক্ষিতটা ফুটায় তুলতে হবে। যে আমি যেটা বললাম যে আমরা সবসময় পরিপ্রেক্ষিতে সবাই একই রকম আছে, তো আমাদের একটা ভেতরে ধারণা চলে আসছে যে পরিপ্রেক্ষিত বলতে হয়তো শুধুমাত্র আমরা ওই জিনিসটাকে করতে পারি। তো পরিপ্রেক্ষিত বলতে আমরা শুধুমাত্র ট্রেন লাইনও করতে পারি। পরিপ্রেক্ষিত বলতে আমরা একটা ট্রেন লাইন করে এই যে এখানে একটা এই যে আমাদের গাছের গাছ, ফুলের গাছ, আমাদের কিন্তু এখানে কতগুলো পরিপ্রেক্ষিতে ফুটে উঠছে, ঠিক আছে? ট্রেন লাইনটা টোটালি, ট্রেন লাইনটা আমাদের, ট্রেনটা আমাদের গাছ, দেখেন গাছের গাছটা আমাদের বড় দেখাচ্ছে, দূরে দূরে এইগুলাকে আবার ছোট দেখাচ্ছে, এই যে আমাদের দূরে আরো গাছ দিয়েছি আমরা, ঠিক আছে? তো এইগুলো কিন্তু আমাদের সব পরিপ্রেক্ষিতের একটা অংশ। সবাই একই রকমই আগাচ্ছি, আমরা একটু ডিফারেন্ট কিছু করি এক একজন, কত কিছুই তো আছে, একটু ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে করবো। ক্লাস আছে বাচ্চা কি নিছে? হ্যাঁ, শেষ হবে, শেষ হয়ে যাবে এত সময়। আচ্ছা ঠিক আছে, okay. আচ্ছা তাহলে এই যে দেখেন, আমি দেখো আমরা কিন্তু পরিপ্রেক্ষিত বলতে একটা ইটও আনতে পারি, ইট দিয়েও কিন্তু একটা পরিপ্রেক্ষিত, এগুলো ছোটরা করে কিন্তু আমরা এখন আস্তে আস্তে করছি। আমার প্র্যাকটিক্যাল খাতায় কিন্তু শুধু একটা ইট এটা রাখবো, জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য বলছি, হ্যাঁ? যেমন ধরেন, যেমন এই যে আমরা একটা ইট আনছি, এইটাই আমরা আমরা ইট দেখে ট্রেনের,
সেটা ঠিক করলাম, আমরা ঠিক এইভাবে করে নেবো, নিয়ে এখানে ইটটা যেহেতু বসাতে এইটা কিন্তু চওড়া দেখাচ্ছে বেশি। ওকে, তাকে দেখে আমরা কোন রিক্সের ইটটা আমরা সেখানে এখানে একটা আমি কিছু একটা লিখলাম, যারা টাকা কিছু একটা লিখলাম, আমরা জানি বেসিক দিয়ে এখন এই ইচ্ছা কিন্তু একটা পরিপ্রেক্ষিত কিভাবে হলো আমাদের এই টাইপগুলো এই যে একটা পরিপ্রেক্ষিত আমরা বুঝতেছি, বুঝতেছি না, এটাও কিন্তু একটা পরিপ্রেক্ষিত। এমনকি ধরেন এই ইটটাকে আমাদের একটা বাক্স করে ফেলি, আমরা ইট করেছিলাম না, এইটাকে আমরা ইট না করে এটাকে একটা বাক্স আঁকবো, একটা বাক্স কিভাবে আঁকবো, ঠিক এইরকম ভাবে। ওকে, সেই ক্ষেত্রে বাক্স এটা আমরা আরেকটু আরেকটু বেশি লাগবে, বাক্সের ঢাকনার জায়গাটা বোঝাবো। বাক্স কোথায় গেল না, এটাও কিন্তু পরিপ্রেক্ষিত। অতএব আমরা শুধু একটা গণ্ডিতে থাকবো না, ঠিক যেরকম বললাম না যে আমাদের কম্পোজিশন, কম্পোজিশন শুধু একটা গণ্ডি না, কোশ্চেনে কি যাচ্ছে সেটা দেখবো, কিন্তু পরিপ্রেক্ষিত হচ্ছে পরিপ্রেক্ষিত কিন্তু শুধু ওই একটা না, বহুত কিছু পরিপ্রেক্ষিত। আপনি যে একটা দৃশ্য আঁকছেন, মনে করেন সেটা আপনি দৃশ্যের মধ্যে একটা রাস্তা দিয়েছেন, সেই রাস্তাটাই কিন্তু একটা পরিপ্রেক্ষিত হয়ে গিয়েছে। ঠিক আছে, কিন্তু আমাদের যখন উল্লেখ করে দিচ্ছে, ধরেন আপনি দৃশ্যের মধ্যে আমার রাস্তা দিয়ে না, সেইটা একটা দৃশ্য করেছি, এখান থেকে আমরা রাস্তা দিকে। ওকে, এই যে রাস্তাটা আমার এখানে কিন্তু একটা পরিপ্রেক্ষিতের মতো হয়ে গেছে, তাই না? এই যে এখানে আমরা একটা আমরা এখানে একটা যদি আমরা মনে করেন এখানে একটা রাস্তার ধারে গাছ দিলাম, এখানে গাছ থাকলো, এখানে এই জায়গাটা ধরেন একটা গাছ থাকলো, এই যে রাস্তাটা যে আছে এটা পরিপ্রেক্ষিত, এইখানে এই গাছটা এই গাছটা এই গাছটা আমাদের লেগে দূরের গাছ দিই, দূরের গাছ দিলে এগুলো টোটালি হচ্ছে সব হচ্ছে পরিপ্রেক্ষিতের কাজ। সবাই এখন কেন বলবো, আমাদের সময় আছে, আমরা আছি, আটটা তো আমাদের শেষ করা যাবে না। আমরা বলতে কিন্তু আমার ধরা বাঁধা নাই যে একরকম হইলে হবে না সেটা না, কিন্তু আমরা একটু ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে আঁকবো, সমস্যাটা কোথায়? ট্রেনটা আঁকা সোজা, ট্রেনের রাস্তা আঁকা সোজা, ধরেন আমরা যে পাশে গাছ দিয়েছি আমরা চাইলে ওই দুই সাইড থেকে বিল্ডিং দিতে পারি, বিল্ডিংটা ঠিক ওই একই ভাবে মনে করেন যে গাছটা ঠিক যেভাবে কমতে কমতে গেছে ঠিক ওইভাবে বিল্ডিংটাও বড় থেকে ছোট হতে হতে যাবে, তাই না? তাহলে পরিপ্রেক্ষিতটা কি মোটামুটি ক্লিয়ার? কারণ কয়েকদিন ফোন দিয়েছিল, পরিপ্রেক্ষিতের ছবি পাঠাচ্ছিল, ম্যাম এটা আঁকলে হবে কিনা, এটা আঁকলে অনেকে অনেক কঠিন কঠিন কিছু পাঠাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আমার অত কঠিন করতে হবে না, অত কঠিন ভাবে কিছু নিতে হবে না, সবকিছুকে আমরা একটু সহজ ভাবে নিব, অত তো কঠিন আমার করার দরকার কোনো প্রয়োজনই নাই। সবকিছু সহজ ভাবে নিব, রিল্যাক্সে করব, কোনো প্যারা নিব না, খুব রিল্যাক্সে কাজ করতে হবে, ঠিক আছে? কোনো প্যারা নিব না, যথেষ্ট রিল্যাক্সে কাজ করব। আচ্ছা, আমাদের আর কারো কোনো প্রবলেম আছে?
আর আমি হচ্ছে ক্লাস শেষ হওয়ার পথে, তবু আমি আরো কিছু কথা একটু বলে দিচ্ছি, ঠিক আছে? সেটা হচ্ছে আমরা যখন ক্লাসটা আমরা আমরা যখন ক্লাস শুরু করেছিলাম তখন আমি বলেছিলাম, কারা কারা ছিল আমি জানি না, আমি আবার একটু মনে করাই দিচ্ছি। আমাদের কিন্তু যাদের কোর্স ফি বাকি আছে, হ্যাঁ, অফিস থেকে বলে দিয়েছে কোর্স ফি যাদের বাকি আছে তারা কোর্স ফি দিয়ে কিন্তু অ্যাডমিট নিতে পারবে। এই জন্য বারবার বলছি, কারণ আপনারা যারা দূর থেকে আসেন তাদের তো প্রিপারেশনটা নিয়ে আসতে হবে, তাই না? তো কোর্স ফি পরিশোধ করে আপনাদেরকে কিন্তু অ্যাডমিট দিবে, ঠিক আছে? আর দরকার হলে আপনি একটু অফিসেও কথা বলে নেবেন, শাহজাহান ভাইয়ের তো ফোন নাম্বার সবার কাছে থাকে, আপনার একটু কথা বলে নেবেন। আর অবশ্যই আসার সময় কেউ যেন, অনেকেই কিন্তু দূর থেকে আসেন, তো অনেক কিছু ভুল করে রেখে আসে, যে এটা আনি নাই, ওটা আনা হয় না, এখন কি করব। বা অনেকে হচ্ছে জার্নি করেন বলে রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি নিয়ে আসেন, মেন কপি আনেন না, যে আনতে যেয়ে যদি হারায় যায়। এভাবে এই পরীক্ষার জন্যই তো দরকার, তাই না? অতএব অবশ্যই কিন্তু রেজিস্ট্রেশন কার্ডটা সঙ্গে নিয়ে আসবেন। আর রেজিস্ট্রেশন কার্ডে যেখানে আপনাদের সাইন করার জায়গাটা আছে, ওইটা যেন প্রত্যেকের অবশ্যই থাকে। এমন যদি আগে করা নেই, করতে হবে, অবশ্যই কিন্তু এটা করে নিবেন। অবশ্যই রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনবেন, কোর্স ফি পরিশোধ করে অ্যাডমিট কার্ড নিয়ে নিবেন। আর হচ্ছে অ্যাডমিট হয়তো বা যেদিন থেকে দিয়ে দেবে, নোটিশ দিয়ে দেবে অ্যাডমিট কবে ছাড়ছে, যারা দূরে আছে তাদের এত ব্যস্ত হওয়ার নেই। আপনারা আসবেন, এসে হচ্ছে এমনকি আপনারা পরীক্ষার দিন সকালেও অ্যাডমিট নিতে পারবেন, কারণ কলেজ অনেক আর্লি আর্লি খুলে যায়। আপনারা তখন এসে অ্যাডমিট নিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে পারবেন। আরো একটা কথা বলি, সেটা হচ্ছে কি, আপনারা অনেকেই মনে করেন যারা দূর থেকে আসা, আপনারা ব্যাগ ক্যারি করেন, ফোন নিয়ে আসেন, ব্যাগে টাকা পয়সাও থাকতে পারে। তো এরকম যাতে, তাদের কিন্তু আগেই তো আপনারা তো জানেনই যে আমাদের ভেতরে এন্ট্রি কিন্তু করতে দিবে না, আপনাদের ওখানে রাখতে হবে। অতএব অনেকের একটা ভয় কাজ করে যে আমার ফোন টোন গুলো চুরি হয়ে যায় কিনা। যদি কেউ ব্যক্তিগতভাবে মনে করেন আমার নিজস্ব কলেজ আছে এখানে, আমি আমার কলেজ প্রতিষ্ঠানে রেখে পরীক্ষা দিতে যাব, পরীক্ষা দিয়ে ফিরে আসবো এখান থেকে নিয়ে যাব, সেটাও কিন্তু করতে পারেন, ঠিক আছে? কারণ অনেকেই, আমি যেন গেটের মুখে যে প্যারাটা যেন আমাকে দিতে না হয়, যে ম্যাম আমার ফোনের এই আছে, আমার এটা যদি চুরি হয়ে যায় দায়ভার কে নিবে? দায়ভার কেউ নিবে না, দায়ভার আপনার নিজের। আপনি কেন্দ্রে ঢুকবেন, আপনার কাছে কিচ্ছু থাকবে না। নিতান্তই যদি আপনার ফোন টোন ক্যারি করার বাহিরে কেউ না থাকে, আপনি ওখানে গেটে ঢোকার আগে ওখানেই রাখবেন। হইতে পারে একটা আরেকজনে নিয়ে যেতে পারে, এই ভয়টা অনেকের কাজ করে। তো সেরকম যদি হয়, আপনারা মনে করেন যাওয়ার আগে কলেজে আসলেন, কলেজে এসে এখানে রেখে গেলেন, স্যারদের পারমিশন নিয়ে, স্যারদের সাথে কথা বলে। অতএব আপনার যখন কলেজ, অবশ্যই আপনাদের প্রতি এতটুকু সাপোর্টিভ হবে, যার যেটা প্রবলেম মিটার ঢোকার চেষ্টা করবেন কোনো প্যারা না নিয়ে, ঠিক আছে? মানে আগেও পরীক্ষা দিয়েছেন, আপনারা জানেন তো সবকিছু, আপনাদের প্রথম না, যে আপনাদের নতুন করে ম্যাম বলবার কিছু আছে। ম্যাম একটা কথা বলছিলাম। হ্যাঁ, বলছি বলেন। কি ম্যাম, আমার খুব অসুস্থ আছি, তো ফোনটা যদি আমি সাথে করে নিয়ে যাই তাহলে কি অসুবিধা হবে? মানে ঢুকতে দেবে? যদি আপনি একটু বলে রাখলেন, বলে দিতেন। এবার বলেন একটু। ম্যাম বলছি কি, আমি তো অসুস্থ, এই জন্য ফোনটা সাথে করে নিয়ে যাচ্ছি। তো গেটে যদি কোনো অসুবিধা না করে, এই বিষয়ে যদি আপনি একটু হেল্প করতেন ভালো হতো। না সরি, আপনি কি সাথে করে আনতে চাচ্ছেন? ফোন, মোবাইল। না, আপনি ফোন সাথে করে আনতে চাচ্ছেন এখন? আপনার বাসা কোথায়? সঙ্গে কি কেউ আসবে না আপনি একা? ম্যাম এইখানে তো কনফিউশন, যদি সাথে কেউ যায় তাহলে অসুবিধা হবে না, কিন্তু যদি সাথে কেউ না যায় সেক্ষেত্রে ফোনটা আমার ক্যারি না, করতে হবে। শুনেন, ও ফোন আপনি তো পরীক্ষার সময় কাছেই রাখতে পারবেন না, ফোন আপনি আনতে পারেন, ঠিক আছে? কিন্তু ওই যে ভেতরে ঢোকার আগে গেটের ওখানে যে রুমটা থাকে না, ওখানে আপনাকে রেখে যেতে হবে। এক এইটা। ম্যাম আবার যদি আমি ক্লাসে ক্লাসে নিয়ে যেতে চাচ্ছি, ক্লাসে নিয়ে আমি ডেস্কের সামনে না হয় রেখে দিতাম, এখন মানে সুবিধা অসুবিধা তো ওই জন্য। শুরুতে এই পারমিশনটা দেয় না, যখন আপনি ঢুকবেন তখন দেয় না। অনেক সময় আছে ক্লাসে পরীক্ষা হওয়ার আগে, যখন আপনি যদি ওখান থেকে নিয়ে যেতে পারেন, আপনাকে কিন্তু গেট থেকে ঢুকতে দেবে না, আপনাকে লুকায় নিয়ে যেতে হবে। এখন এটা এটা যে আপনি যদি পারেন সেটা আপনার ব্যাপার, তারপরে ক্লাসে রাখাটা যখন স্যারদেরকে, আপনি স্যারদেরকে বলেই আপনি রেখে দেবেন নিজ দায়িত্বে। পরে যদি আপনার কাছে ফোন পাওয়া যায়, যদি আপনার খাতাকে এক্সেল করে দেয়, তখন কিন্তু আমাদের কিছু করার থাকবে না। আপনি যদি ভেতরে নিয়ে যেতে পারেন সামনে রাখার জন্য, সেটা আপনার ব্যাপার, আপনি পারবেন কিনা, কিন্তু গেট থেকে কিন্তু আপনাকে কোনো পারমিশন দিবে না ওটা ভেতরে নিয়ে যাওয়ার জন্য। অনেকের কাছেই তো থাকে, পরে আমরা সেগুলো সামনে রেখে দিই, এটা অনেকের কাছেই থাকে। কিন্তু সেটা আপনি নিয়ে যেতে পারলে আপনি নিয়ে যেতে পারেন।
যদি গেট থেকে যদি সেটা আপনি সেটা আপনার সেটা তাদের ব্যাপার আর আপনার ব্যাপার, সেটা আপনার কাছে আছে কিনা সে জানতে পারবে কিনা, বুঝেছেন? বিষয়টা হচ্ছে সেরকম। আর আপনাদের প্রথম দিন তো ইংলিশ পরীক্ষা না? আর পরীক্ষা খুব খেয়াল করে রুটিন ফলো করে সবাই পড়াটা শুরু করবেন, কারণ আপনারা অনেকেই বিভ্রান্ত হচ্ছেন, কেন বলতেছেন যে আমাদের সাবজেক্টের সাথে তো মিল পাচ্ছি না। কিন্তু না, আপনাদের যারা হচ্ছে পুরোনো ব্যাচ আছে, হ্যাঁ একটু খেয়াল করবেন, তাদের যারা ইমপ্রুভমেন্ট দিচ্ছে বা যারা আগে ফেল করেছে তাদের সাবজেক্টটাও রুটিনে আছে, এই জন্য অনেকে একটু গুলিয়ে ফেলছেন। তা আমরা নিশ্চয়ই আমাদের সাবজেক্ট কোডটা সবাই জানি, নিজেদের সাবজেক্ট কোডটা মিলিয়ে মিলিয়ে তারিখটা ঠিক করে রাখবো যে আমাদের কবে কোন পরীক্ষা। অতএব প্রথম দিন ইংলিশ পরীক্ষাতে সেটা অবশ্যই খেয়াল রাখবো, একদিনে পরীক্ষা আর একদিনে যেন প্রিপারেশন না নিয়ে ফেলি কেউ, এটা খেয়াল রাখবো। কারণ ওখানে অনেকগুলো সাবজেক্ট একসাথে দেয়া তো থাকে, সেজন্য একটু নিজে একটু খেয়াল করব, ওই ভুলটা যেন কেউ না করে ফেলে। অনেকবার অনেকের ক্ষেত্রে এই ভুলটা হয়ে যায় যে ভুল করে আরেকটা সাবজেক্ট, এটা খুবই কম হয়, খুবই রেয়ার এটা হয়, কিন্তু আমরা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবো, ছোটখাটো বিষয় অনেক সময় ভুল হয়ে যায়, একটু খেয়াল রাখবো এগুলো। আর হচ্ছে আমরা যে নোটস গুলা দিয়েছি, নোটস গুলা বসে মনে করেন পুরো নোটসটা, পুরো নোটসটাকে একটা মনে করেন, ঠিক আছে, পড়ে সুন্দরভাবে পড়ে রাখেন, কারণ এই কোশ্চেন গুলা কি জানেন, খুবই সহজ কোশ্চেন আসে, আবার দেখা যায় কি মনে হয় কি আমি এটা পড়ি নাই, এরকম হয়। তার কারণটা হচ্ছে কি, আমরা ওই যে একটা কোশ্চেন করি অ্যান্সার করি, কোশ্চেন করি অ্যান্সার করি, এরকমই। আর এগুলো হচ্ছে কারিগরি বোর্ডের, তারপর এটা হচ্ছে সার্টিফিকেট কোর্সের, আপনারা নিজেরা দেখেছেন, আপনাদের পূর্ব ব্যাচের অভিজ্ঞতা আছে, এক সাবজেক্ট পরীক্ষা হচ্ছে অভিজ্ঞতা আর এক সাবজেক্টের কোশ্চেন দিয়ে ফেলেছেন। এখন এটা এটা দায়ভার তো, এটা মনে করেন এটা তো দায়ভার আমাদেরও আসে না, কারণ আমরা সাবজেক্টে ঠিকই দিয়েছি, ভুল করে অন্য সাবজেক্টে চলে আসছে, তাই বলে সবাই ফেল করেছিল এটা কিন্তু না। তাহলে ওইখান থেকে কিন্তু বোঝা যায় এখানে পাশ করা সহজ, ফেল করা কঠিন। কিন্তু ভালো করাটা হচ্ছে নিজের কাছে, আমি এমনি বুঝি খাতাটা পরিচ্ছন্ন থাকবে, খাতার রং চং দিয়ে কালার করার কোনো দরকার নেই। আমি আরো একটা জিনিস সাবধান করতেছি, অনেকে একটা ভুল করে, যেটা আমাদের ইন কোর্সের সময় একটা সময় অনেক দেখেছি, তারা ওই খাতার মধ্যে তাদের রিটেনের মধ্যে ছবি আঁকতো। রিটেনের মধ্যে কেন ছবি আঁকতো এটা আমি জানি না। অনেক কোশ্চেনের মধ্যে অনেকে দেখেছি যে না কোনো একটা চিত্র সম্পর্কে লিখতে বলেছে, অনেকে এটা বেশি বাড়াবাড়ি করে ফেলে, কখনোই রিটেনের মধ্যে কোনো চিত্র আঁকার দরকার নাই, যদি না আমার প্রশ্নে চায়, আজ অব্দি আমি কখনো কোনো প্রশ্ন দেখি নাই চাইতে যে রিটেনে কোনো চিত্র আঁকতে হবে কিনা, কিন্তু আজ অব্দি আমি দেখি নাই। অতএব আমাদের যতক্ষণ পর্যন্ত কোশ্চেনে না চাইবে ততক্ষণ পর্যন্ত নিজেরা এক্সট্রা কোনো কিছু লিখবো না, এক্সট্রা কোনো কিছু আঁকবো না। আর 1 মার্কের কোশ্চেনটা এমন নয় যে আমি 10 লাইন লিখলে আমি নাম্বার পাবো, আমি 1 লাইনে সুন্দর করে উত্তর দিলাম আমি নাম্বার কম পাবো, এমনটা কিন্তু না। ওই আপনি অ্যাকুরেটটাই পাবেন, বরঞ্চ আপনার মেধাটা ওখানে জাজমেন্ট হয়ে যাবে যে 1 মার্কের কোশ্চেনের অ্যান্সার আপনি অনেক বড় করে কেন লিখবেন, যেটা চেয়েছে সুন্দরভাবে এক কথায় সেটা লিখে দেবো, ব্যাস 1 মার্কের কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল। যেটা যেটুকু চেয়েছে সেটা সেটুকুই সেটুকুই লিখবো, অতিরিক্ত কোনো কিছু লিখতে যাব না। হ্যাঁ, যেটা আমাদের একটু ব্রড আকারে কোশ্চেন আসছে সেইগুলো আমরা আমাদের মতো করে সুন্দর করে একটু বড় করে লিখবো, কিন্তু 1 মার্কের কোশ্চেনে কখনোই অতিরিক্ত বাড়াবাড়ি করে লিখতে যাব না, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবো। আর কারো কি কোনো কোশ্চেন আছে? হ্যালো ম্যাম। জি বলেন। বলতেছি আমাদের কলেজ কলেজ থেকে যে শিট গুলো দিয়েছে সেই শিট গুলো পড়লেই হয়ে যাবে? তারা তো, আমি না ফ্যানের শব্দে শুনতে পাচ্ছি না, এবার বলেন। বলতেছি যে আমাদের যে শিট গুলো দিয়েছে কলেজ থেকে, পিডিএফ যেগুলো দিয়েছে, ওই পিডিএফ গুলো পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ পরীক্ষার জন্য? পাবেন, হ্যাঁ ওখান থেকেই পাবেন। এখন মনে করেন কি, ম্যাম, জি বলেন। ফার্স্ট সেমিস্টারে কিন্তু কিছু প্রশ্ন শিটের বাইরেও আসছিল, যেগুলো শিটে ছিল না। হ্যাঁ, হ্যাঁ শুনেন, এই এই কথাটা তো আমি এখনই আপনাকে বললাম যে কোশ্চেন কিন্তু অনেক এমন বেশি আসে না যেটার জন্য আপনারা ফেল করবেন, ঠিক আছে, এমন বেশি কিছু বাইরে থেকে আসে না যেটার জন্য আমরা ফেল করবো, কিন্তু আমাদের এরকম হয়ে যায় অনেক সময়, দেখবেন কি আপনি একটা সাবজেক্টের পড়েছেন আর একটা সাবজেক্টের পরীক্ষা হচ্ছে, হয়তো বা এর একটা কোশ্চেন ওতে আমাদের চলে আসছে, এটা অনেক ক্ষেত্রে হয়, কিন্তু এটা তো আমরা অ্যাকুরেট বলতে পারছি না এই সাবজেক্টে এই কোশ্চেনটা ওখানে আসবে। কিন্তু ফার্স্ট সেমিস্টারে আপনার আপনার কি রেজাল্ট খারাপ হয়েছিল?
ওই যে ওইটুকু ওর জন্য কি রেজাল্ট খারাপ হয়েছিল? আমার বিশ্বাস হয় নাই। ফার্স্ট সেমিস্টার রেজাল্ট সবার তো গতানুগত একই ধরনের রেজাল্ট, হয়তো কিছু মার্ক আপ ডাউন হয়েছে, কিন্তু সবারই একই ধাঁচের রেজাল্ট, মানে একই ক্যাটাগরি প্রায়। জি জি। ফার্স্ট সেমিস্টার রেজাল্ট প্রায় সবাই একই ধরনের রেজাল্ট করছে, মানে কাছাকাছি সবার রেজাল্ট। শোনেন, এই জন্য বলছি তো, রিটেনটা এখন শোনেন, আমি যতদিন আমি ক্লাসটা স্টার্টিং করি, আমি তখন খুবই গুরুত্ব দিই প্র্যাকটিক্যালের জন্য, যে ছবি আঁকেন ছবি আঁকেন ছবি আঁকেন। তো যেই আমি মনে করেন পরীক্ষার আগ মুহূর্তে আসি, তখন আমি সবাইকে বলি যে রিটেন রিটেন রিটেন, প্র্যাকটিক্যাল শুধু খাতা করেন, ঠিক আছে, এইটা বলি না? তো এখন মনে করেন কি জানেন, আপনি যেটা আছে শীটে, আপনি শীটটা পড়তে থাকেন, দেখবেন একটা আনকমন কোশ্চেন আসলে অটোমেটিক লিখতে পারেন। আপনার প্রত্যেকে কিন্তু এখানে অনেক ভালো ভালো স্টুডেন্ট আছেন, ঠিক আছে? আনকমন একটু এদিক ওদিক হতেই পারে, ঠিক আছে? অনেক সময় এটা পুরোপুরি আমাদের নাগালে থাকে না। দেখা যাচ্ছে কি অনেক সময় এই কোশ্চেন গুলা যেখান থেকে তারা করতেছে একটু এদিক ওদিক হয়ে যায়। তো এটার জন্য আমার বিশ্বাস কারোর রেজাল্ট খারাপ হবে না। কিন্তু দেখা গেছে কি লেখার সুবিধা অসুবিধা, কেউ কেউ সহজে লিখতে পারে, কেউ ওইটা ফ্রি হ্যান্ড রাইটিংটা খুব বেটার ভাবে কেউ দিতে পারে, কেউ পারে না। তো এটা কারা পারে জানেন? যারা মনে করেন এই যে বিস্তারিত, যেটা শুধুমাত্র একটা কোশ্চেনের অ্যান্সার মুখস্থ না করে, ওই যে শীটটা না, ওই শীট থেকে মনে করেন ডিটেলস সুন্দরভাবে পড়ছে, পড়লে কি হয়, ওই যে আরেকটা কোশ্চেন, কারণ এই চারুকলার একটা বিষয় কি জানেন, এদের অ্যান্সার গুলো অনেক সময় এমন হয় মনে হয় কি কোনো কিছুর সাথে মিল নেই, কিন্তু আবার এমন আপনি ওইটুকু পড়ে থাকলে আপনি যখন আরেকটা আসবে এদের ম্যাক্সিমাম অ্যান্সার গুলো একই কোয়ালিটির দিকে চলে যায়। হয়তো বা শিল্পীর জন্মটা, এক একজনের শিল্পটা কি ধরনের এরকম ভাবে চেঞ্জ, কিন্তু আপনি মনে করেন যে আপনি পাঁচটা শিল্পী সম্পর্কে পড়েছেন, আপনার সেই পাঁচটা শিল্পীর বাহিরে একজন শিল্পী সম্পর্কে কোশ্চেন আসছে, এখন আপনার কমনটা আসেন, এখন আপনি ওই শিল্পী, এটাকে কিন্তু কথার কথা আপনার ওই শিল্পী এটা কিন্তু লিখতে আপনাকে কোনো সমস্যা হবে না। আর তার যদি শিল্পটা ধর আপনার যে প্রশ্নটা এভাবে আসে, একজন ড্যাশ শিল্পীর চিত্রকর্মের বিবরণটা দাও, তা আপনি এটা যে করেছেন বা তার জীবনীটা, আপনি যদি কোনোভাবে শিল্পীর নামটা তো আপনি জেনেই যাচ্ছেন। এবার মনে করেন সে একজন উল্লেখযোগ্য চিত্রশিল্পী বলেই তো চারুকলার একটা সাবজেক্টের মতো জায়গায় তার নামটা আসছে। অতএব উনি একজন উল্লেখযোগ্য একজন শিল্পী, ব্যাস সেই হিসাবে সুন্দর করে লিখলেন। ব্যাস এবার তার কিছু যদি তার চিত্রকর্মে ধরুন, দেখবেন বেশিরভাগ শিল্পীদের চিত্রকর্মের ধারাটা একই রকম অনেকটা থাকে, কারণ হচ্ছে দেখা কিন্তু হ্যাঁ এতটুকু ধরেন তফাৎ থাকে যে শিল্পের বৈশিষ্ট্যগুলোটা, এই যে হালকা পাতলা যে ডিফারেন্স, এমনি বেশিরভাগ সবকিছু কিন্তু অনেকটা একই ক্যাটাগরি থেকে, বানায় লেখার ক্ষমতাটা ওই মুহূর্তে সবার চলেই আসে। তো এই বিষয়টা হচ্ছে এটা, অতএব আমরা একটা পড়ে থাকলে যতক্ষণ কমন আসছে, কমন গুলো কমন হতে, আর সবচেয়ে বড় কথা, আপনি লিখলে আপনাকে ওখানে মার্ক দিতে বাধ্য, শুধু ছেড়ে আসবে না। আমার রিকোয়েস্ট থাকবে একটাই, কেউ কোনো কোশ্চেন ছেড়ে আসবো না, প্রত্যেকে প্রত্যেকটা কোশ্চেনে অ্যাটেন্ড করব। আপনার মার্ক ঠেকানোর, আপনার ভালো মার্ক তোলা, আপনার পাস ঠেকানোর ক্ষমতা তো কারোরই নাই, ইনশাল্লাহ ভালো মার্কও পাবেন। শুধু এই কি একটা কোশ্চেন বলছে, আমি বলি না আমাদের এইটার একটা মধ্যে এখানে ফেল করা কঠিন, পাস করা সহজ। আমার লাইফে আমি আহ একজন দুজন তিনজন ফেল করেছে আমার হাতে, আমি যতদিন খাতা দেখে আসছি আমার হাতে তিনজন ফেল করেছে, একজন এক পেয়েছিল, একজন দুই পেয়েছিল, একজন তিন কি চার, এখন মনে ম্যাম এত কম কি করে পেলো, আমি নিজেই বুঝলাম না। একজন একটা কোশ্চেন লিখেছিল সেটাও ভুল, কিন্তু আমি 1 নাম্বার দিয়েছিলাম, মনে আছে? একজন দুই মার্কের একটা কোশ্চেনের অ্যান্সার দিয়েছিল, আমি পরিপূর্ণ দুই দিয়েছেন, তার কোশ্চেন শেষ হয়নি। আর একজন মেবি ওরকম অল্প একটু কি লিখেছিল, তাকে ওরকম 3 4 ওরকম দেয়া। অতএব এখানে নাম্বার, এখানে কিন্তু সহজে কেউ ফেল করে না। এখানে ফেলের প্রথমে হ্যাঁ, ফেলটা কখন করবে, আপনি যদি রোল নাম্বার ভুল লেখেন, আপনি যদি নাম্বার গুলা ভুল লেখেন, ফেল কিন্তু আপনি তখন করবেন। তখন আপনি যত ভালোই লিখেন না কেন, ঠেকানোর ক্ষমতা কারোর নাই। অতএব সব থেকে খাতার ওয়েমার পেজটা পূরণ করার সময় সুন্দরভাবে পূরণ করতে, ওখানে কোনো ভুল না থাকে, 5 মিনিট সময় ওদিকে যাক, লেখার জন্য 5 মিনিট সময় নষ্ট হোক, কিন্তু ওইটা সব থেকে সুন্দরভাবে পূরণ করবেন। তারপর যখন লুটশিট নিবেন, মনে করেন লুটশিটের এগুলো সুন্দর করে খাতাটা যেন পরিপাটি থাকে, আপনার ওই দর্শনধারী তারপর গুণবিচারী বলে না, খাতা যেন সুন্দর পরিপাটি থাকে। দেখবেন আপনি একজন আছে না মুখস্থ লিখবে, আর একজন সুন্দর করে ফ্রি হ্যান্ড দ্বারা পরিষ্কার করছে, এই জন্য কিন্তু অনেক সময় অনেকের একটা ভালো উঠে যায়।
আর কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কি কোনো কোশ্চেন আছে? মনে হয় নেই। আচ্ছা ঠিক আছে। আর আমাদের এই পরীক্ষার এই সময়গুলো আমাদের যার যেটা প্রবলেম থাকবে সেটা ছবি আঁকার ক্ষেত্রে হোক যে ক্ষেত্রে হোক অবশ্যই আমাদের পরিপূর্ণ স্যারের বা আমার পূর্ণ হেল্প পাবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যাদের কাছে আছে ম্যাক্সিমাম সবার কাছে আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা রাখবেন। যেটা আঁকছেন আঁকায় কোনো প্রবলেম হইলে ঠিক হচ্ছে কিনা দেখার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে দিবেন, আমাকে জিজ্ঞেস করবেন। হয়তোবা অনেক সময় একটু দেরি হতে পারে রিপ্লাই দিতে, এছাড়া কিছু কিন্তু অবশ্যই আমি রিপ্লাই দিব। ঠিক আছে, আমার রিপ্লাই অবশ্যই পাবেন। হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। কিছুই বলার দরকার নাই। ছবি আঁকবেন, জিজ্ঞেস করবেন ম্যাম হয়েছে কিনা, এক্সট্রা কোনো কিছুর প্রয়োজন নাই, শুধু ছবি আঁকবেন ম্যাম এটা হয়েছে কিনা, ম্যাম হয়েছে কিনা, ব্যাস। ওকে। আচ্ছা ভালো থাকবেন সবাই, হ্যাঁ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। জি ম্যাম। আর এই ক্লাসের আসার সময় পর্যন্ত প্র্যাকটিক্যাল খাতা করবেন, সব করবেন। যে কোনো হেল্প পাবেন হোয়াটসঅ্যাপে নক দিবেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।